তো বন্ধুগণ, রাহুল গান্ধী যে অ্যাটম বম বিস্ফোরণের কথা বলেছিল সেটা অলরেডি ফেটে গেছে এবং আপনারা এতক্ষণে সব ডেটা জেনে ফেলেছেন, কিভাবে কি হয়েছে, কোথা থেকে ভোট চুরি হওয়ার কথা বলা হয়েছে। এই বিস্ফোরণের প্রভাব ভারতের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইভেন নিউজ পেপারেও সর্বত্র ছড়িয়ে পড়েছে। বাট এই প্রেস কনফারেন্সের উপরেও কিছু মেজর প্রশ্ন থাকছে যেটা রাহুল গান্ধীকে কাউন্টার করতে হবে। এই প্রেস কনফারেন্সের দ্বারা রাহুল গান্ধী কোথাও কি সেই SIR এর সমর্থন জানালো, অথবা যে জায়গাগুলোতে কংগ্রেস জিতেছে সেগুলোকে কিভাবে কাউন্টার করবে রাহুল গান্ধী? আর যদি রাহুল গান্ধীর দ্বারা লাগানো অ্যালিগেশন সত্যি হয়, তাহলে ভারতের সাধারণ মানুষের ভোটের আর কোনো মূল্য থাকবে কি? তাহলে সব থেকে বড় কোয়েশ্চেন যেটা এই অ্যালিগেশনের উপরে আসছে, এর দ্বারা আমাদের দেশের গণতান্ত্রিক সিস্টেম কিভাবে প্রভাবিত হবে? এই সব প্রশ্নের উত্তর আমরা এমন ভাবে জানবো যেটা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি। তো চলুন শুরু করি। 2024-এর লোকসভা ইলেকশন শুরু হয়েছিল 19 এপ্রিল এবং শেষ হয়েছিল 1 জুন। এই দুটো ডেটের মধ্যে ব্যবধান ছিল প্রায় 44 দিনের। 1.35 লাখ কোটি টাকা খরচ হয়েছিল এই ইলেকশনে, যেটা 2019-এর তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। এবার এখানেই প্রথম বিরোধীদের ডাউটটা তৈরি হয়। আগে যেখানে একদিনেই ব্যালট বক্সের দ্বারা ভোট সম্পূর্ণ হতো, সেখানে 44 দিন কেন সময় নেওয়া হচ্ছে এবং দুটো ভোটের ডেটের মাঝখানে এতটা গ্যাপ কেন দেওয়া হচ্ছে? ভোট শেষ হলো, ভোটের রেজাল্টও বেরোলো, NDA সরকার ক্ষমতায় আসলো, কিন্তু এই ডাউটটা বিরোধীদের মনে থেকেই গেল এবং সেই জন্য রাহুল গান্ধী কি করলো, ইলেকশন কমিশনের কাছে ইলেকট্রনিক্যাল ডেটা চাইলো, যে কমিশন ইলেকট্রনিক ডেটা আমাদেরকে দিক, যার মধ্যে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ভোটার লিস্ট সবকিছুই থাকবে। কিন্তু ইলেকশন কমিশন ইলেকট্রনিক ডেটা দেওয়ার বদলে 7 ফিট লম্বা এবং 200 কেজি ওজনের কাগজের স্তূপ দিয়ে দিল কংগ্রেসকে। যাও ভাই, এবার খুঁজে নাও যা খোঁজার, আমরা তোমাদেরকে ডেটা দিয়ে দিলাম। কিন্তু কমিশন এটাও জানতো যে এর থেকে ডেটা খুঁজে বার করা কতটা কঠিন কাজ। 6 মাসের কঠোর পরিশ্রম এবং রিসার্চের পর এই ডেটা রাহুল গান্ধী প্রকাশ করলো, যেখানে একাধিকভাবে জালি ভোটারকে ভোটার লিস্টে ইনক্লুড করা এবং তাদেরকে ভোট দেওয়ানো, এই টোটাল প্রসেসটার উপর ইলেকশন কমিশনের উপর অ্যালিগেশন লাগিয়েছে রাহুল গান্ধী। এবার ধরুন আমি পশ্চিমবঙ্গের একটা ভোটার, এখানকার ভোটার লিস্টে আমার নাম আছে। এবার গুজরাট বা ইউপিরও কোনো জায়গার ভোটার লিস্টে আবার আমার নাম আসলো, কিভাবে আসলো সেটা আমি জানি না। এবার ধরুন পশ্চিমবঙ্গে 1 তারিখে ভোট, আমি এখানে ভোট দিলাম এবং ইউপিতে 7 তারিখে ভোট, তাহলে আমি মাঝখানে 7 দিন পেয়ে যাচ্ছি ইউপিতে গিয়ে ভোট দেওয়ার জন্য। সেখানে আমাকে কেউই চিনতে পারবে না, কেউই ভেরিফাই করতে পারবে না যে আমি কোথাকার লোক এবং আগে কোনো ভোট দিয়েছি কিনা। আর এটা একমাত্র প্রমাণ হওয়া সম্ভব বুথের ভিতরে সিসিটিভি ফুটেজের দ্বারা, যেটা চেয়েছিল রাহুল গান্ধী ইলেকশন কমিশনের কাছে। কিন্তু ইলেকশন কমিশনের উত্তর ছিল এই সিসিটিভি ফুটেজকে 45 দিনের মধ্যে ডিস্ট্রয় করে দেওয়া হবে। কিন্তু কেন ডিস্ট্রয় করে দেওয়া হবে এর কোনো যথাযথ যুক্তি কমিশন দেয়নি। और हमने इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए, वीडियो रिकॉर्डिंग दीजिए। इलेक्शन कमीशन ने मना किया, ना उन्होंने हमें वोटर लिस्ट दी और ना उन्होंने वीडियो रिकॉर्डिंग। এবার দেখুন, আপনি যখন একটা ব্যাংকে টাকা জমা দিতে যান একটা স্লিপ ফিল আপ করে, ব্যাংকের কাছে সেই ডেটাটা স্টোর করে রাখতে হয় প্রায় 8 বছর ধরে, যেটা ম্যানুয়াল ডেটা। কিন্তু বর্তমান ইলেকট্রনিক্স যুগে যেখানে একটা হার্ড ড্রাইভের মধ্যে একাধিক ডেটা স্টোর করে রাখা যায়, সেখানে কেন মাত্র 45 দিনের মধ্যে এই ডেটাগুলোকে ডিলিট করে দেওয়া হবে? এটাই সব থেকে বড় সন্দেহ ছিল রাহুল গান্ধীর। তাহলে কি কমিশনের কাছে যথাযথ ক্যাপাসিটি নেই এই ইলেকট্রনিক ডেটাগুলিকে স্টোর করে রাখার, নাকি আর্থিক সমস্যা রয়েছে? ইলেকশন কমিশনের কাছে স্থায়ী 300 জন কর্মী রয়েছে এবং অস্থায়ী অসংখ্য। 2024-25 অর্থবর্ষে ইলেকশন কমিশনের টোটাল বাজেট ছিল প্রায় 321 কোটি টাকা, যেটা মিনিস্ট্রি অফ কোল এবং মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স এর মতো সরকারি সংস্থার থেকেও অনেক বেশি। এবার মানছি নির্বাচন কমিশনের অনেক খরচাও আছে, কিন্তু যেহেতু একটা গভর্নমেন্ট 5 বছরের জন্য ইলেক্টেড হচ্ছে, তাহলে নির্বাচন কমিশনের কি উচিত নয় সেই ডেটাটাকে 5 বছর স্টোর রাখা? এই বিষয়ে কোনো নিয়ম আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানান। রাহুল গান্ধী অ্যালিগেশন লাগিয়েছে NDA সরকার ক্ষমতায় আছে মাত্র 25টি সিটের ওপর বেস করে, এবং তার এটাও ধারণা হয়তো এই 25টি সিটকেই ম্যানুপুলেট করা হয়েছে। এবং সে এটাও বলতে চেয়েছে যদি ভোট ম্যানুপুলেট না হতো তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হয়তো এখন ক্ষমতায় থাকতো। যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে রিসেন্ট কয়েক বছরের এক্সিট পোল প্রায় ফ্লপ। 2014-র আগে এক্সিট পোলে কতগুলো ভুল হতো এবং 2014-র পরের এক্সিট পোলে কতগুলো ভুল হচ্ছে সেই ডেটা আপনাদের সামনে রাখলাম। এবার যখন মিডিয়া গ্রাউন্ড লেভেলে সার্ভে করছে, মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে তারা কাকে পছন্দ করে, তারা কাকে ভোট দিতে চায়, এই ডেটা এবং ভোটের রেজাল্টের ডেটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স থেকে যাচ্ছে। আর এটা হয়তো তখনই সম্ভব যদি কোনোভাবে ভোট ম্যানুপুলেট হয়। और याद रखिए, अगर बीजेपी को 10-15 सीटें कम आती तो आज नरेंद्र मोदी प्रधानमंत्री नहीं होते, इंडिया गठबंधन की सरकार होती। দেখুন, বিষয়টা যতটা রাজনৈতিক তার থেকে বেশি সাংবিধানিক। কোনো দলের কর্মীর এই জিনিসটা ভালো লাগতেও পারে, আবার কোনো দলের কর্মীর নাও লাগতে পারে, কিন্তু এই অ্যানালিসিসটা যে সারা ভারতের রাজনীতিকে উত্তাল করে তুলেছে এতে কোনো সন্দেহ নেই। কারণ দেখুন, রাহুল গান্ধীর এই প্রেস কনফারেন্সের পরেই দুটো বড় বড় মিটিং অর্গানাইজ করা হয়েছিল, একটা ইন্ডিয়া জোটের মিটিং এবং আরেকটি NDA সংসদীয় দলের বৈঠক। কিন্তু এর থেকে আরো একটি ইন্টারেস্টিং জিনিস হলো গত 3রা আগস্ট একই দিনে প্রথমে নরেন্দ্র মোদী এবং তারপর অমিত শাহ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিল। এবার বৈঠক তো যে কেউ করতে পারে, এতে অবাক হবার কি আছে? কিন্তু এর আগে কোনোদিন রাজনীতিতে এই জিনিস হয়নি যেখানে একই দিনে গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছে। আর এটা হয়েছিল কখন? যখন রাহুল গান্ধী রাজনীতির মধ্যে অ্যাটম বম ফাটানোর কথা বলেছিল, ঠিক তারপরেই এই বৈঠক হয়েছিল।
করেছিল। इलेक्शन कमीशन तो मदद नहीं कर रहा है, तो हमने अपना ही इन्वेस्टिगेशन करवाया। जो हमें मिला है एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। এই সব কিছু অবজার্ভ করার পর বোঝা যাচ্ছে যে ভারতীয় রাজনীতিতে খুব শিগগিরই একটা বড় কিছু ঘটতে চলেছে। দেখুন, রাহুল গান্ধী যে তথ্য দিয়েছে মানলাম সেটা সত্যি, কিন্তু এর সমাধানটা কি? এর সমাধান একমাত্র এসআইআর। যতক্ষণ না এসআইআর এর মাধ্যমে এই ভোটার লিস্টকে সংশোধন করা হচ্ছে ততক্ষণ এই ভুয়ো ভোটারগুলো ভোট দিতেই থাকবে। তাহলে কি রাহুল গান্ধী ইনডাইরেক্টলি এসআইআর এর সমর্থন জানালেন? কেন ইন্ডিয়া জোটের প্রত্যেকটি সদস্য দল এসআইআর এর বিরোধিতা করেছিল এবং এখনো করে যাচ্ছে। কিন্তু না, রাহুল গান্ধীর হিসেবে এই শস্যের মধ্যেই ভূত রয়েছে। ব্যাপারটা ভালো করে শুনুন। রাহুল গান্ধীর মতে বিগত কয়েক বছর ধরে যে ভোটটা চুরি হয়েছে, যে ফেক প্রোফাইলগুলো তৈরি হয়েছে, যারা প্র্যাকটিক্যালি ভোট দিয়েছে যার ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সব ডেটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে। বিরোধী দলের তরফ থেকে এত বড় একটা অ্যালিগেশন আসবে সেটা ইলেকশন কমিশন বুঝতেই পেরেছিল, যার কারণেই এত তাড়াহুড়ো করে বিহারে এসআইআর চালু করা হচ্ছে, এমনটাই অভিযোগ রাহুল গান্ধীর। আর এটাকেই ডিফেন্ড করে ইলেকশন কমিশন জানিয়েছেন যে ডেটা রাহুল গান্ধীর কাছে আছে সেটাকে ইলেকশন কমিশনের কাছে জমা দিতে উইথ রাহুল গান্ধীর সিগনেচার, সেটাকে কমিশন ভেরিফাই করবে। আর যদি এই অ্যালিগেশন ভুল প্রমাণিত হয় তাহলে রাহুল গান্ধীর এগেইনস্টে কমিশন লিগ্যাল অ্যাকশন নেবে। এবার বিষয়টাকে বুঝুন, যেটা কমিশনের কাজ ভোটার লিস্টটাকে সংশোধন করা, সেটা করছে বিরোধী দলের নেতারা, তাও আবার কমিশনের দেওয়া ডেটার থেকে। কিন্তু এই সবকিছুর মধ্যে রাহুল গান্ধীর এই অভিযোগকে একবারও ডিনাই করেনি ইলেকশন কমিশন। যদিও কমিশনের কাছে ইলেকট্রনিক এবং ম্যানুয়াল সব ডেটা আছে, তারপরেও বিরোধীদের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে। রাহুল গান্ধী যদি এই ভুলটা না ধরিয়ে দিত তাহলে কি ইলেকশন কমিশন এটাকে নিজে ভেরিফাই করতে পারতো না? প্রশ্নটা থেকেই যায়। আচ্ছা, ধরে নিলাম রাহুল গান্ধী ঠিকই বলছেন, সে যে ডেটাটা দিয়েছে সেটা 100% অ্যাকুরেট, তাহলে যে সিটগুলোতে কংগ্রেস জিতেছে সেই বিষয়ে কংগ্রেস কি বলবেন? এখানে রাহুল গান্ধীর যুক্তি হলো সব জায়গায় জিনিসটা করা হয়নি, অ্যাভারেজ ভাবে করা হয়েছে যাতে সন্দেহ না হয়। ধরুন 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, এবার 6টার মধ্যে কংগ্রেস জিতলো এবং একটাতে জিতলো বিজেপি। এবার ওই একটা বিধানসভাতে এত বেশি ভোটের মার্জিন আসছে যে বাকি 6টা বিধানসভাকে ছাপিয়ে লোকসভা বিজেপির হাতে চলে যাচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন হলো, ওই যে বিধানসভায় এত বেশি ভোটের মার্জিন আসছে সেখানে বুথ লেভেল এজেন্ট গুলো কি করছে? তারা কেন ভেরিফাই করে ধরতে পারছে না যে এরা বাইরের ভোটার এখানে এসে ভোট দিচ্ছে? দেখুন, গ্রাম অঞ্চলে সবাই সবার মুখ চেনে, কেউ কাউকে দেখে বুঝতে পারে যে এ আমাদের গ্রামের লোক কিনা। কিন্তু শহর অঞ্চলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। শহর অঞ্চলে কে কোথায় আছে, কে ফ্ল্যাট কিনছে, কে আসছে, কে যাচ্ছে, এই সব জিনিসগুলো এতগুলো মানুষের মধ্যে হিসেব রাখাটা খুব চাপ হয়ে যায়। এবং সেটাই কেন্দ্রের বিরোধী দলনেতা পয়েন্ট আউট করতে চেয়েছে। দেখুন, রাহুল গান্ধীর এই অ্যালিগেশন কতটা সত্যি সেটা তো ভবিষ্যতে ইনভেস্টিগেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আসবে। কিন্তু যদি সত্যি এমনটা ঘটে থাকে তাহলে একটা জিনিস স্পষ্ট, সাধারণ মানুষের ভোটাধিকারের আর কোনো মূল্যই থাকলো না। সরকার যখন যা চাইবে তাই করতে পারবে, সেটা কোনো নিয়ম মানার ক্ষেত্রে হোক অথবা কোনো বিরোধী দলের নেতাকে জব্দ করার জন্য। যখন সরকার পক্ষ জানবে যে তাদেরই সরকার গঠন হবে, ভোটের তো আর কোনো মূল্যই থাকলো না, তখন উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। যারা পুঁজিপতি, যারা ইলেকট্রাল বন্ড কিনতো তারা আরো ধনী হবে আর গরিব আরো গরিব হয়ে যাবে এবং দেশটা একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাবে, যেখানে রুলিং পার্টির কথাই শেষ কথা হবে। এই ডেটাগুলোকে ইমিডিয়েট ভেরিফাই করা উচিত যাতে কনফিউশন দূর হয় এবং সকল ইলেকট্রনিক্যাল ডেটা ইলেকশন কমিশনের দ্বারা সাধারণ মানুষের কাছে প্রকাশ করার দরকার, যাতে ভারতের এত বড় একটি সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশনের বিরুদ্ধে ভবিষ্যতে এই ধরনের অ্যালিগেশন আর না আসে। তারা প্রমাণ করতে পারে তারা নিরপেক্ষ এবং কোন রকম কারচুপি ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ভারতবর্ষে ভোট করানো হয়। দেখাতে হবে কিভাবে কোটি কোটি মানুষ মাত্র কয়েক মাসের মধ্যে ভোটার লিস্টে অ্যাড হচ্ছে, যেমনটা মহারাষ্ট্রে হয়েছিল। তদন্ত যদি সফলভাবে সম্পূর্ণ হয় তখনই বোঝা যাবে যে আসল নেতাকে অথবা আসল পাপ্পুকে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।